আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ৭ দিনের ইরান যুদ্ধে আমেরিকার খরচ ৩১,০০০ কোটি টাকা। উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন ইসরায়েলি ফাঁদও হতে পারে। এখনই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি রপ্তানিকারক দেশগুলো কঠোর সিদ্ধান্ত নিতে পারে। গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে প্রোপাগান্ডা। ভারী অস্ত্র নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ছোট হামলা হলেও সর্বাত্মক যুদ্ধ চালাবে ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭ দিনের ইরান যুদ্ধে আমেরিকার খরচ ৩১,০০০ কোটি টাকা। বন্ধুরা, আধুনিক বিশ্বে ভূ-রাজনৈতিক উত্তেজনার অর্থনৈতিক প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই পরিসংখ্যানটি তারই একটি জ্বলন্ত প্রমাণ। কারণ শুধুমাত্র এক সপ্তাহের একটি সামরিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ৩১,০০০ কোটি টাকা বা প্রায় $2.8 বিলিয়ন, যা যে কোনো উন্নয়নশীল দেশের বার্ষিক বাজেটের একটি বড় অংশের সমান। আপনারা হয়তো ভাবছেন, মাত্র ৭ দিনে এত বিপুল পরিমাণ অর্থ কিভাবে খরচ হতে পারে? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং লজিস্টিক্সের আকাশছোঁয়া মুড়িয়ের মধ্যে। যখন কোনো পরাশক্তি তাদের নৌবহর, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কোনো নির্দিষ্ট অঞ্চলে মোতায়েন করে, তখন তার প্রতিদিনের রক্ষণাবেক্ষণ খরচই কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, এই বিপুল ব্যয়ের একটি বড় অংশ চলে যায় অত্যাধুনিক ইন্টারসেপ্টর মিসাইলগুলোর পেছনে, যার একটিই মূল্য কয়েক মিলিয়ন ডলার। আর যখন আকাশসীমায় শত শত ড্রোন বা প্রজেক্টাইল প্রতিহত করতে হয়, তখন এই খরচ মুহূর্তের মধ্যে জ্যামিতিক হারে বেড়ে যায়। এর পাশাপাশি রয়েছে হাজার হাজার সামরিক সদস্যের বেতন, যুদ্ধজাহাজ এবং ফাইটার জেটগুলোর জন্য মিলিয়ন মিলিয়ন গ্যালন জ্বালানি খরচ এবং দূরবর্তী ঘাঁটিতে রসদ সরবরাহের বিশাল লজিস্টিক চেন। এই বিপুল পরিমাণ অর্থ, যা কিনা শিক্ষা, স্বাস্থ্য বা প্রযুক্তি গবেষণায় কাজে লাগানো যেত, তা নিমিষেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে সামরিক মহড়া এবং শো অফ ফোর্সের পেছনে। এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে, কারণ সাধারণ করদাতারা প্রশ্ন তুলছেন যে দেশের অভ্যন্তরে যখন মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার মতো সমস্যা রয়েছে, তখন বিদেশে এমন ব্যয়বহুল সামরিক উপস্থিতির যৌক্তিকতা কতটুকু। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা মনে করছেন, সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে এই সামরিক ব্যয় শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। কারণ এই বিপুল খরচ মেটাতে গিয়ে পরোক্ষভাবে বৈশ্বিক সাপ্লাই চেন এবং ডলারের মানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এই বিশাল ব্যয়ের চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক বিশ্বে একটি সংঘাত শুধুমাত্র রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, এটি দেশগুলোর অর্থনৈতিক মেরুদণ্ডেও মারাত্মক আঘাত হানে। এবং এই কারণেই বিশ্বের শান্তিকামী দেশগুলো বারবার কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। ভিডিওটির এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের আজকের এই তথ্যবহুল আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়াতে সাহায্য করবেন। উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন ইসরায়েলি ফাঁদও হতে পারে। এই শিরোনামটি আন্তর্জাতিক রাজনীতির এক অত্যন্ত জটিল এবং রহস্যময় দিকে ইঙ্গিত দেয়, যেখানে যা দেখা যায় তার সবটুকু সবসময় সত্য হয় না। এবং আপনারা যারা নিয়মিত বৈশ্বিক ভূ রাজনীতির খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চল হল বিশ্বের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক দাবা খেলার বোর্ড। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ বা স্থাপনায় যে রহস্যময় ঘটনাগুলো ঘটছে, তার সবগুলোর দায় ঢালাওভাবে একটি নির্দিষ্ট দেশের ওপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, অনেক নিরপেক্ষ আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক তার সাথে পুরোপুরি একমত হতে পারছেন না। তাদের মতে, আধুনিক যুগে ফলস ফ্ল্যাগ অপারেশন বা ছদ্মবেশী কার্যক্রম অত্যন্ত সাধারণ একটি কৌশল, যেখানে একটি পক্ষ এমনভাবে কোনো ঘটনা ঘটায় যাতে মনে হয় কাজটি তাদের প্রতিপক্ষ করেছে, আর এর মূল উদ্দেশ্য থাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিপক্ষকে কোণঠাসা করা এবং তাদের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিকতা তৈরি করা।
কিছু থিঙ্ক ট্যাঙ্কের দাবি উপসাগরীয় অঞ্চলে মার্কিন এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলোর অত্যন্ত গভীর এবং বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এবং তারা চাইলেই এমন পরিস্থিতি তৈরি করতে পারে যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তাদের ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিল করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, যদি কোনো একটি নামবিহীন ড্রোন বা ছোট বোট কোনো স্থাপনার কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে, তবে খুব সহজেই সেটিকে একটি নির্দিষ্ট দেশের নাম দিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করা যায়, কারণ এই ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা প্রায় অসম্ভব। এই অঞ্চলে উপস্থিত অত্যাধুনিক রাডার এবং স্যাটেলাইট সিস্টেমগুলো মূলত পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণে, তাই তারা যে তথ্য বা ন্যারেটিভ প্রচার করে, আন্তর্জাতিক সম্প্রদায় বেশিরভাগ ক্ষেত্রে সেটি বিশ্বাস করতে বাধ্য হয়। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে এই ধরনের প্রোপাগান্ডা বা ফাঁদ তৈরি করার পেছনে মূল লক্ষ্য হতে পারে এই অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতিকে দীর্ঘস্থায়ী করা এবং অস্ত্র বিক্রির বাজারকে আরও চাঙা রাখা। আপনারা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে যদি সবসময় ভয় এবং উত্তেজনা কাজ করে, তবে তারা স্বভাবতই নিজেদের সুরক্ষার জন্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনবে। এখনই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি রপ্তানিকারক দেশগুলো কঠোর সিদ্ধান্ত নিতে পারে। বন্ধুরা, এই খবরটি শুধু একটি আন্তর্জাতিক খবর নয়, বরং এটি আপনার এবং আমার দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সম্পর্কিত একটি সতর্কবার্তা। কারণ বিশ্ব অর্থনীতি এখনও পুরোপুরি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল এবং এর যে কোনো ব্যাঘাত আমাদের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে ওপেক প্লাস ভুক্ত দেশগুলো বিশ্বের মোট অপরিশোধিত তেলের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এবং ওই অঞ্চলে যদি অস্থিতিশীলতা বা সংঘাত দীর্ঘায়িত হয়, তবে এই দেশগুলো তাদের তেলের উৎপাদন কমানো বা রপ্তানি সীমিত করার মতো কঠোর কূটনৈতিক এবং অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করতে পারে। আপনারা নিশ্চয়ই ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন, ১৯৭০-এর দশকে যখন জ্বালানি রপ্তানিকারক দেশগুলো তেল নিষেধাজ্ঞা বা অয়েল এম্বার্গো আরোপ করেছিল, তখন পুরো পশ্চিমা বিশ্বে চরম অর্থনৈতিক স্থিতিশীলতা নেমে এসেছিল। আর আজকের এই গ্লোবালাইজেশনের যুগে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রভাব হবে আরও বহুগুণ বেশি ধ্বংসাত্মক। বর্তমানে বিশ্ব অর্থনীতি এমনিতেই কোভিড পরবর্তী প্রভাব এবং ইউরোপের নানা সংকটের কারণে মূল্যস্ফীতির শিকার। এর মধ্যে যদি জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ১০০ বা $১২০ ছাড়িয়ে যায়, তবে বিশ্বের প্রতিটি প্রান্তে পরিবহন খরচ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং উৎপাদন ব্যয় কল্পনাতীতভাবে বেড়ে যাবে। এই জ্বালানি সরবরাহকারী দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, ইউএই এবং অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলো বিশ্ব নেতাদের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা তাদের অঞ্চলে আর কোনো দীর্ঘস্থায়ী সংঘাত মেনে নেবে না যা তাদের অর্থনৈতিক রূপকল্প বা ভিশনগুলোকে বাধাগ্রস্ত করে। যদি পরাশক্তিগুলো অবিলম্বে এই আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে জ্বালানি রপ্তানিকারক দেশগুলো শুধুমাত্র তেলের দাম বাড়িয়েই ক্ষান্ত হবে না, তারা হয়তো বৈশ্বিক সাপ্লাই চেনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বা অন্যান্য বাণিজ্যিক রুটগুলো নিয়ে নতুন কোনো কৌশলগত অবস্থান নিতে পারে। এই ধরনের কঠোর পদক্ষেপ নিলে উন্নত দেশগুলোর শিল্প কারখানাগুলোতে যেমন স্থিতিশীলতা দেখা দেবে, তেমনি উন্নয়নশীল দেশগুলোতে ভয়াবহ লোডশেডিং, কারখানার উৎপাদন। গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে প্রোপাগ্যান্ডা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুদ্ধ শুধু আর ময়দানেই হয় না, বরং এটি সমান বা তার চেয়েও বেশি তীব্রতায় লড়া হয় সাইবার স্পেস এবং মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, যাকে আধুনিক ভাষায় কগনিটিভ ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলা হয়। গাজার চলমান সংকটকে কেন্দ্র করে আমরা যদি বৈশ্বিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমগুলোর দিকে গভীরভাবে তাকাই, তাহলে দেখতে পাব কিভাবে একটি নির্দিষ্ট পক্ষের ন্যারেটিভ বা বয়ানকে সুকৌশলে প্রতিষ্ঠিত করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের প্রোপাগ্যান্ডা মেশিনারি কাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন স্বাধীন প্রযুক্তি গবেষক এবং মিডিয়া ওয়াচডগগুলোর রিপোর্ট অনুযায়ী ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচুর পরিমাণে পেইড অ্যাডভার্টাইজিং, বট নেটওয়ার্ক এবং ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন চালানো হচ্ছে, যার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মনস্তত্ত্বকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা। পশ্চিমা মেইনস্ট্রিম মিডিয়ার একটি বড় অংশের খবর পরিবেশনের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, তারা অত্যন্ত চতুরতার সাথে শব্দ চয়নের মাধ্যমে ঘটনাগুলোকে এমনভাবে ফ্রেম করে যাতে একটি পক্ষের কার্যক্রমকে প্রতিরক্ষা হিসেবে এবং অন্য পক্ষের কার্যক্রমকে বিনা প্ররোচনায় আগ্রাসন হিসেবে চিত্রিত করা যায়।
উদাহরণস্বরূপ নিহত এবং মারা গেছে এই দুটি শব্দের ব্যবহারে যে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পার্থক্য রয়েছে সেটি নিউজ হেডলাইনগুলোতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমগুলোকে এমনভাবে ম্যানিপুলেট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে, যেখানে ফিলিস্তিনের পক্ষের বা সেখানকার মানবিক সংকটের বাস্তব চিত্র তুলে ধরা পোস্টগুলোর রিচ বা ভিজিবিলিটি কমিয়ে দেওয়া হচ্ছে, যাকে প্রযুক্তিগত ভাষায় শ্যাডো ব্যানিং বলা হয়। এর বিপরীতে ইসরায়েলি স্পন্সার্ড কন্টেন্টগুলো মানুষের নিউজ ফিডে জোরপূর্বক পুশ করা হচ্ছে, যাতে বিশ্ববাসী একটি একতরফা গল্প বিশ্বাস করতে বাধ্য হয়। এই বিশাল তথ্যযুদ্ধের পেছনে কাজ করছে বিশ্বের নামি দামি সব পিআর বা পাবলিক রিলেশনস এজেন্সি, যারা জানে কিভাবে ইমোশনাল মার্কেটিং এবং ফেক নিউজের সংমিশ্রণ ঘটিয়ে জনমত নিজেদের পক্ষে আনা যায়। এ কারণেই বর্তমান সময়ে আমরা যারা স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করি, তাদের যে কোনো খবর বা ছবি দেখার পর সেটি অন্ধভাবে বিশ্বাস করার আগে একাধিক বিশ্বস্ত সোর্স থেকে যাচাই করে নেওয়ার মানসিকতা তৈরি করা অত্যন্ত জরুরি। প্রোপাগান্ডার এই বিশাল বেড়াজাল থেকে বেরিয়ে এসে প্রকৃত সত্য জানাটা এখন আমাদের সবার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আর আমরা আমাদের এই চ্যানেলে সব সময় চেষ্টা করি আপনাদের সামনে সেই নিরপেক্ষ এবং বিশ্লেষণধর্মী সত্যটি তুলে ধরতে। ভারী অস্ত্র নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ছোট হামলা হলেও সর্বাত্মক যুদ্ধ চালাবে ইরান। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনাকর পরিস্থিতি এখন এমন এক বিন্দুতে এসে পৌঁছেছে, যাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা পয়েন্ট অফ নো রিটার্ন বা চরম খাদের কিনার হিসেবে আখ্যায়িত করছেন। যুক্তরাষ্ট্র সম্প্রতি তাদের অত্যাধুনিক থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম, একাধিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং প্যাট্রিয়ট ব্যাটারিগুলো এই অঞ্চলে নতুন করে মোতায়েন করেছে, যা একটি সুস্পষ্ট সামরিক মহড়া এবং নিজেদের মিত্রদের প্রতি সুরক্ষার বিশাল বার্তা। যুক্তরাষ্ট্রের এই ভারী অস্ত্রশস্ত্র এবং অতিরিক্ত সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য হল ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত আক্রমণকে প্রতিহত করা। কিন্তু এই পাওয়ার প্রজেকশন বা পেশিশক্তি প্রদর্শনের কৌশলটি আসলে এই অঞ্চলে তেলের আগুনে ঘি ঢালার মতোই কাজ করছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং তাদের সামরিক কৌশলবিদরা অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন যে তাদের ভূখণ্ড বা স্বার্থের উপর সামান্যতম আঁচড় পড়লেও তারা এবার আর কোনো সীমিত বা মেপে জবাব দেবে না, বরং তারা সর্বাত্মক এবং নজিরবিহীন এক ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে। ইরানের এই রণকৌশল পরিবর্তনের পেছনে মূল কারণ হল তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে চাইছে যে তাদের ধৈর্যের একটি সীমা রয়েছে এবং তারা এখন মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা সমান্তরাল ধ্বংসের নীতিতে বিশ্বাসী হয়ে উঠেছে। যদি কোনো কারণে ভুল বোঝাবুঝি বা ক্যালকুলেশনের ত্রুটির কারণে একটি ছোট স্ফুলিঙ্গ তৈরি হয়, তবে সেটি মুহূর্তের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে, যার ফলশ্রুতিতে বিশ্বের সমস্ত সমুদ্রপথ, বিমান চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্য এক লহমায় স্তব্ধ হয়ে যাবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ইরান তাদের বিশাল ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার এবং অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মিত্রদের ব্যবহার করে এমন এক মাল্টিফ্রন্ট বা বহুমুখী ফ্রন্টের অবতারণা করতে পারে, যা সামাল দেওয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ এবং আঞ্চলিক শক্তিগুলো পর্দার আড়ালে তীব্র কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, যাতে যে কোনো মূল্যে এই দুই পক্ষকে সরাসরি সংঘাত থেকে বিরত রাখা যায়। শেষ পর্যন্ত কূটনীতির জয় হবে নাকি অহংকার এবং শক্তির দম্ভ বিশ্বকে আরও একটি ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেবে, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি আজকের এই গভীর এবং তথ্যবহুল আলোচনাটি আপনাদের চিন্তার খোরাক জুগিয়েছে।